তার সঠিক নামে হাসপাতালে ভর্তি হন নাই, ছদ্ম নামে ভর্তি হয়েছেন। নিজের নাম্বারটা দেন নাই, অন্যের নাম্বারটা দিয়েছেন। নিজের বাবা মার নাম, নিজের ঠিকানা অন্য ঠিকানা দিয়েছেন, অর্থাৎ সঠিক ঠিকানা দেয় নাই। কাজে এখান থেকে সঠিক, এর মধ্যে তো অনেক আবার চলে গেছেন, ভয় পেয়ে চলে গেছেন, কাউকে বের করে দেওয়া হয়েছে। কাজে এই অবস্থার মধ্য দিয়ে সঠিকভাবে নির্ভুল তথ্য বের করে এমআই সিস্টেমে যোগ করা একটু কঠিন হয়ে পড়েছিল। তারপরেও আমরা যাই হোক আমাদের ডিজি মহোদয় এবং অন্যান্য যারা আছেন সবার সহযোগিতায় আমাদের ডাটাবেসটা তৈরি হলো। এ পর্যন্ত আমাদের ডাটাবেসে যেটা আমরা পেয়েছি, শহীদ হয়েছেন 864 প্লাস। কিছু এখনো ভেরিফাইং এর পর্যায়ে আছে, যেগুলো ভেরিফাই না হলে পর আমরা দিতে পারছি না। আর আহতের মধ্যে 14,000 প্লাস। সেখানেও নতুন নতুন করে আর কিছু আসছে, কিন্তু এগুলো ভেরিফাই হওয়ার পরে আমরা বলতে পারবো গ্যাজেট হবে। যাদের বললাম 14,000 প্লাস, এটা গ্যাজেটের মধ্যে গেছে। আবার 864 এটা গেছে টাকাটা প্রকাশিত হয়েছে। এখন আমি একটু বলি যে আমাদের দায়িত্বটা ছিল চিকিৎসাটা দেওয়া সঠিকভাবে, কোনো রকমের দ্বিধা দ্বন্দ্ব না করে যাই লাগে তাই দিয়ে তাদেরকে চিকিৎসা সেবাটা আমাদের দিতে হবে। তো চিকিৎসা সেবা দিতে গিয়ে আমাদের এখানে যারা ডাক্তার ছিলেন, পরবর্তীতে যারা এখন দুজনকে আপনারা দেখছেন, ঢাকা মেডিকেলে ছিল, সরকারি বেসরকারি সব জায়গায় ছিল, আমাদের ডাক্তাররা তাদের আপ্রাণ চেষ্টা করেছেন, নার্স আপ্রাণ চেষ্টা করেছেন, টেকনোলজি যারা ছিল তারা আপ্রাণ চেষ্টা করেছেন চিকিৎসাটা তাদের সঠিকভাবে দেওয়া যায়। যদি বলি সরঞ্জামের কিছুটা সমস্যা থাকলেও তারা এটাকে ওভারকাম করার চেষ্টা করেছে। তারপরে যেটা পারে না সেটা আমি বলতে পারবো না, জোর করে বলতে পারবো না সঠিকটা ওনারা দিয়েছেন। কিন্তু এই চিকিৎসার পাশাপাশি আমরা চেষ্টা করেছিলাম বাইরের বাংলাদেশের বাইরে যে সমস্ত বড় বড় দেশ আছে তাদের চিকিৎসকদের এনে এখানে চিকিৎসা দেওয়া। সেই ক্ষেত্রে খায়ের যথেষ্ট তৎপর ছিলেন। আমরা আমাদের সচিব, আমরা সবাই তৎপর ছিলাম। আমাদের এখানে চায়না থেকে প্রথম ব্যাচ ডাক্তার আসলো, ইউকে থেকে আসলো, ইউএস থেকে আসলো, তারপরে ফ্রান্স থেকে আসলো, তারপরে আমেরিকা থেকে আসলো, প্রায় 26 সিঙ্গাপুর থেকে আসলো, ব্যাংকক থেকে আসলো। এই ডাক্তারদেরকে আমরা সবাই মিলে হাসপাতাল নিজের তৎপরতায়, প্রাইভেট কোনো ব্যক্তির তৎপরতায়, বিদেশে যারা আছেন তাদের তৎপরতায়, মন্ত্রণালয়ের তৎপরতায় আমরা এই বিভিন্ন দেশ থেকে প্রায় 26 জন ডাক্তারকে আমরা বাংলাদেশে এনেছিলাম চিকিৎসা করানোর জন্য। তো এদের মধ্যে অনেকেই অপারেশনের কাজ, যেমন চোখের অপারেশন মাহি মুকিত বলে একজন, প্রায় 24 জনের চোখ অপারেশন করেছেন এদেশে। ইউকে থেকে আসা ডাক্তার, ইউএসএ থেকে ডাক্তার, ফ্রান্স থেকে আসা ডাক্তার, তারাও আবার হাঁটু কিংবা হাত এগুলোর অপারেশনের কাজ করেছেন। প্রেস্টানি কতজন? 18 জনের অপারেশন তারা করেছেন। একজন প্রেস্টানি মহিলা ছিল, সে মানসিক ট্রিটমেন্টটা দিয়েছেন। এই ব্যাপারে আমি একটু বলবো, প্রথমে খায়েরকে বলবো, খায়ের একটু বলবো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ম্যাডাম নুরজাহান ম্যাডামকে। আমি পরিচালক জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট। আমরা আন্দোলনের শুরু থেকে প্রায় জুলাই 15, 16, 17, 18 একসাথে আমাদের সাধারণত ইমার্জেন্সিতে যে সমস্ত পেশেন্ট আসে, চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে 20 থেকে 25 জন বা 30 জন সাধারণত আমাদের দৈনিক জরুরি বিভাগে রোগীরা আসতো। ওই সময়টাতে প্রায় 80 জন থেকে 100 জন প্রত্যেকটা দিন আমাদের কাছে আসে। এবং দ্বিতীয় ধাপে অগাস্টের 2, 3, 4, 5 একইভাবে টোটাল প্রায় 700 জনের মতো রোগী আমাদের চোখে ইনজুরি নিয়ে আসে। সব রোগীরাই শর্টগান পিলেট, যেটা লেডের তৈরি, এই পিলেটের সাহায্যে মাধ্যমে তারা আঘাতপ্রাপ্ত হয়। এবং পরবর্তীতে প্রাইমারি যে চিকিৎসাগুলো আমরা দেই, আমাদের চিকিৎসক যারা ছিলেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে, আমরা সর্বোচ্চ আমাদের পেশাগত দিক থেকে চেষ্টা করেছি যাতে করে আমাদের কোনো ধরনের নেগলিজেন্সির কারণে কোনো রোগী যাতে তাদের চোখ ক্ষতিগ্রস্ত যাতে না হয়, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। এবং ডে অ্যান্ড নাইট আমাদের অপারেশন থিয়েটার অন ছিল। প্রাইমারি রিপেয়ার করে আমরা চেষ্টা করেছি তাদের যতটুকু ড্যামেজটা মিনিমাইজ করা যায়। কিন্তু চোখ একটা সেন্সিটিভ অর্গান, এই চোখের মধ্যে যখন গুলি আক্রান্ত হওয়ার শুরুতে চোখের ড্যামেজটা অধিকাংশ ক্ষেত্রে হয়ে যায়। পরবর্তীতে আমাদের বিভিন্ন ধাপে ধাপে সেকেন্ড ফেজ, থার্ড ফেজ
এই ধরনের ধাপে ধাপে এই সমস্ত রোগীদের চিকিৎসা হয় এবং ম্যাক্সিমাম রোগীদেরই চিকিৎসা আমাদের চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে হয়। একটা পর্যায়ে যখন আমরা দেখলাম যে রোগীদের সংখ্যা অনেক বেড়ে গেছে, আমরা তখন আমাদের মাননীয় সচিব স্যার তখন এনজিও ব্যুরো ডিজি ছিলেন, স্যারের পরামর্শে আমরা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি এবং ইসলামিয়া চক্ষু হাসপাতাল, এই দুইটা হাসপাতালের সাহায্য নিয়ে আমরা দ্রুততম সময়ের মধ্যে চেষ্টা করেছি যে অপারেশনটা সম্পন্ন করার জন্য। পরবর্তীতে কিছু কিছু রোগী এখনো পর্যন্ত আমাদের হাসপাতালে আছে, যেমন আজকে আমাদের 22 জনের মতো রোগী ভর্তি আছেন। এই রোগীগুলো আসলে কিছু কিছু ক্ষেত্রে তাদের আস্থার, তারা মনে করেন যে হাসপাতালে থাকলে তারা ভালো চিকিৎসকের সংস্পর্শে আসছেন, তারা দেশের বাড়িতে চলে গেলে, গ্রামে চলে গেলে হয়তো কোনো কারণে চোখ যদি লাল হয়, চোখ ব্যথা হয়, তাহলে তারা চিকিৎসা বা চিকিৎসককে হয়তো তৎক্ষণাৎ পাবেন না। এই জন্য ওনারা মনে করেন যে হাসপাতালে থাকলে ওনারা কিছুটা আস্থাটা পান। আচ্ছা, এবং চিকিৎসকদের আনার দুটো উদ্দেশ্য ছিল যে আমরা যে চিকিৎসাগুলো করছিলাম এই চিকিৎসার মধ্যে আর কোনো পরিবর্তন আনা দরকার কিনা, এবং ওনারা যদি মনে করেন যে এই কয়েকজন রোগীকে দেশে বাইরে পাঠাইলে পরে ভালো হওয়ার সম্ভাবনা আছে, এই সিলেকশন করার মাধ্যমে এই চিকিৎসক যারা বিদেশ থেকে এসেছেন ওনারা বলেছেন যে আমাদের যে চিকিৎসা ব্যবস্থা, আমাদের চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট অথবা আমাদের অন্যান্য হাসপাতালগুলোতে যে চিকিৎসা বলেছেন যে আমরাও হলো এই চিকিৎসাটাই দিতাম। তবে ওনাদের পরামর্শে যে শুধু আমরা বিদেশে পাঠিয়েছি সেটা নয়, আমাদের দায়িত্ব ছিল, আমরা আমাদের প্রধান উপদেষ্টার সাথে আলাপ করেছিলাম যে এখানে এমন কিছু কিছু ইনজিওর লোক আমরা দেখছি যেগুলি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ দ্বিধান্বিত যে কি করা যাবে। তখন উনি বলেছিলেন যে যদি প্রয়োজন হয় বাইরেও তোমরা পাঠাতে পারো, তার জন্য তোমরা মেডিকেল বোর্ড করে দাও। আমরা প্রত্যেকটা হাসপাতালে সিএমএস সহ পিজি, সিএমএস, নিটোর, এনআইইউ সবগুলিতে আমরা বিশেষজ্ঞ কমিটি করে দিয়েছিলাম, ডাক্তারদের বোর্ড করে দিয়েছিলাম, যাদেরকে ওনারা বলবেন যে এই চিকিৎসা এখানে হবে না, বাইরে পাঠালে তার কিছুটা ভালো হওয়ার সম্ভাবনা আছে, তাদেরকেই আমরা তারা রিকমেন্ড করলে আমরা বিদেশে পাঠাবো। তো এখানে একটা কথা বলে রাখি, এই যে বিদেশে পাঠাবো এই সংক্রান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোনো নীতিমালা ছিল না, কিংবা ওই সময় যে অবস্থা ছিল কিছু কিছু ইনজিউর ছিল যাদেরকে ওই মুহূর্তে কিংবা একটু স্টেবল হলে বিদেশে পাঠাতে হবে, তা সাধারণভাবে পাঠানো যাবে না, তাকে এয়ার অ্যাম্বুলেন্সে পাঠাতে হবে। আমরা মোট 4 জনকে এয়ার অ্যাম্বুলেন্সে পাঠিয়েছি। 4 জনের অবস্থাও একদম অস্থিতিশীল ছিল, আমাদেরকে ডাক্তাররা বলতে পারছিলেন না তাৎক্ষণিকভাবে যে কখন পাঠাতে পারবো। ওনারা বলেছিলেন যখনই আমরা মনে করব যে এখন একটু স্থিতিশীল তখনই আমরা তাদের নাম বলবো, তখন আপনারা তাদেরকে পাঠাবেন, বোর্ড সেইভাবে আমাদেরকে বলেছেন। সেইভাবে আমরা 4 জনকে বিদেশে পাঠিয়েছিলাম এয়ার অ্যাম্বুলেন্সে করে। প্রথম যাকে পাঠাই আমরা জানতাম না বাংলাদেশে এয়ার অ্যাম্বুলেন্স নাই, এত বছরের একটা দেশ, এই দেশে একটা এয়ার অ্যাম্বুলেন্স নাই। এই এয়ার অ্যাম্বুলেন্স আনতে হয় ব্যাংকক থেকে কিংবা সিঙ্গাপুর থেকে, এটা আমাদের জানা ছিল না। তো আমরা তখন খুঁজছি কোথায় এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া যাবে, তখন চ্যানেল আই থেকে বলা হলো এগুলো বাইরের থেকে আনতে হবে। আমাদের একজন সমন্বয়কারী মাহমুদ, সে খোঁজ খবর নিল এটা ব্যাংকক থেকে আনতে হবে কিংবা সিঙ্গাপুর থেকে আনতে হবে। প্রথম যাকে পাঠাই তার ক্ষেত্রে চ্যানেল আই একটা অংশ আমাদের সাথে শেয়ার করে বাকি টাকাটা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে। এরপরে আরও 3 জনকে আমরা পাঠিয়েছি একেবারে তাৎক্ষণিকভাবে, এই মর্মর অবস্থা একটু স্থিতিশীল হইলে যখন বোর্ড রিকমেন্ড করলো যে আজকে নিতে পারবেন, তখন এই এয়ার অ্যাম্বুলেন্স ওখান থেকে এনে আমরা তাদেরকে চিকিৎসার জন্য পাঠিয়েছি। বিশেষ করে বাসিত খান মুসা, তার কথা আপনারা শুনেছেন সম্ভবত, এটা বিভিন্ন পত্রপত্রিকায় আসছিল। সে তার দাদির সাথে ছিল আইসক্রিম খাওয়ার জন্য, এই গোলাগুলির মধ্যে যাচ্ছে আইসক্রিম কিনতে। তো গেট বন্ধ থাকাতে সে রাস্তায় যেতে পারে নাই, কিন্তু বাসায় উঠতে গিয়ে সে গুলিবিদ্ধ হয়, তার দাদি তাৎক্ষণিকভাবে মারা যায়, আর সে তার ব্রেনে ইনজুরি হয়। এখানে ডাক্তাররা নানানভাবে চেষ্টা করেছে, তার কিছু হয়নি, তাকেই আমরা এয়ার অ্যাম্বুলেন্সে করে আমরা সিঙ্গাপুরে পাঠিয়েছিলাম। এর মধ্যে যাদেরকে পাঠিয়েছে কারো ব্রেন ইনজুরি ছিল, কারো স্পাইনাল কর্ড ইনজুরি ছিল, নানানভাবে তারা সমস্যার মধ্যে পড়ে আমাদের ডাক্তাররাই রিকমেন্ড করে আমরা তাদেরকে বিদেশে পাঠিয়েছিলাম। তো এখানে আমাদের যেহেতু কোনো নীতিমালা নাই, প্রথম দিকে তখন তো উনিও ছিলেন না, যেই সচিব ছিলেন উনি বললেন আমাদের তো নীতিমালা নাই, নীতিমালা ছাড়া কেমনে আমরা ওনাদেরকে বিদেশে পাঠাবো, টাকা বা কীভাবে দিব।
কাজেই এত কিছুর মধ্যেও শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিলাম মানুষ তো আমাদের বাঁচাতে হবে, নীতিমালা না থাকুক আমরা চেষ্টা করে যাই, দেখা যাক কোনোভাবে আমরা পারি কিনা। সেইভাবেই আমরা নীতিমালাবিহীন কিংবা কোনো শুধুমাত্র ক্যাবিনেটের কিংবা প্রধান উপদেষ্টার সাথে পরামর্শ করে আমরা তাদেরকে বিদেশে পাঠাই, এবং বিদেশ থেকেও আমাদেরকে যথেষ্টভাবে সহযোগিতা করেছেন। তারা আমাদেরকে যখনই আমরা তাদের, এবং এই যোগাযোগটা কে করবে, এটা কি মন্ত্রণালয় করবে নাকি সংশ্লিষ্ট হাসপাতাল করবে, কার সাথে যোগাযোগ করবে? প্রথম দিকে আমরা এমবিসিকে বলেছিলাম, এমবিসি প্রথম দিকে যোগাযোগ করেছে, পরবর্তীতে তাদের টাকা কীভাবে পাঠানো হবে এগুলো নিয়েও নানান সমস্যা ছিল। কারণ আমরা টাকা কি সরাসরি হাসপাতালকে দিব নাকি আমরা এমবিসিকে দিব? প্রথম দিকে আমরা এমবিসিকে দিলাম, কিন্তু সেখানে আবার ভাউচার টাউচার পাইতে দেরি হচ্ছে, পরে হাসপাতালগুলো বলছে টাকা না পেলে চিকিৎসা করতে পারবো না, তখন সরাসরি তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করলাম। যখন পুরোপুরি জিনিসটা আমাদের আয়ত্ত আসলো তখন আমরা সরাসরি আবার এমবিসির মাধ্যমে টাকা পাঠানো শুরু করলাম। টাকা পাঠানো খুব সোজা না, আপনারা জানেন বাংলাদেশে যখন আমরা দায়িত্ব গ্রহণ করি তখন ডলারের অবস্থা খুবই খারাপ। কাজে ডলারটা কোথা থেকে দিব? ও তো টাকা চিনবেন, ওকে তো ডলারে দিতে হবে। কাজে বাংলাদেশ ব্যাংকও ইতস্ত করছে ডলারটা আমি কোথায় পাবো। আমি শুধু দুজনের কথা বলি, এই দুজনের জন্যই আমাদের, যেমন বাসিত খান মুসা, তার জন্য আমাদের চলে গেছে 6.5 কোটি টাকা, তার ট্রিটমেন্ট এবং তার ওখানে থাকা, তার বা আমাদের দায়িত্ব কথা ছিল আমরা রোগীর চিকিৎসা করব, কিন্তু তার সাথে একজন অ্যাটেন্ডেন্টকেও আমরা অ্যালাউ করলাম, কিন্তু বাসিত খান মুসার সাথে তার মাও গেল। আমরা তাদেরকে ওখানে পাঠালাম। এই বাসিত খান মুসার পিছনে 6.5 কোটি টাকার মতন খরচ হয়ে গেল, তার চিকিৎসা, তার খাওয়া দাওয়া, তার যে সাপোর্ট, এগুলোর পিছনে। আরেকজন হাসান, তার পিছনেই চলে গেল বলে 3.5 কোটি টাকা। আমরা জাস্ট জিনিসটা বোঝার জন্য যে আমরা কোনো জায়গায় কোনো টাকা পয়সা খরচ করতে আমরা কার্পণ্য, যখন যেখানে যে টাকা চেয়েছে যে চিকিৎসার জন্য, কিন্তু প্রত্যেকটা জিনিসটা হয়েছে ব্যাংক থেকে ব্যাংকে, কোনো ব্যক্তির হাত দিয়ে টাকাগুলো খরচ হয়নি। তো কাজে এখানে আমাদের একটা নিরাপত্তা ছিল যে আমরা যা করেছি ব্যাংকের মাধ্যমে করেছি এবং এমবিসির থ্রুতে আমরা করেছি। এখন এই যে চিকিৎসা, দীর্ঘস্থায়ী একটা চিকিৎসা চলছে, 9 তারিখ থেকে শুরু করে আজকে এপ্রিলের 13 তারিখ, 7 মাস ধরে চিকিৎসা চলছে। আমরা এই পর্যন্ত 40 জনকে পাঠিয়েছি। 40 জনের মধ্যে 26 জন গেছে ব্যাংককে, 13 জন গেছে সিঙ্গাপুরে, 1 জন গেছে রাশিয়ায়। রাশিয়ায় যাকে পাঠালাম তার কথাটা একটু বলি। তার এই পুরো মুখের, তার দাঁত থেকে শুরু করে তার নাক, মুখ, চোয়াল কিছুই নাই, গুলির আঘাতে এটা পুরাটা উড়ে গেছে। তাকে নিয়ে যখন আমরা কোথায় পাঠাবো, কোন হাসপাতালে পাঠাবো, ছবি তুলে তুলে তার 3D ছবি তুলে এগুলো পাঠানো হলো, ইউকেতে পাঠানো হলো, সিঙ্গাপুরে পাঠানো হলো, ব্যাংককে পাঠানো হলো, অস্ট্রেলিয়াতে পাঠানো হলো। অন্যরা অস্বীকার করলো যে আমরা এটা করবো না। অস্ট্রেলিয়া থেকে বললো তবে আমাদের সময় লাগবে। এখন ওর মুখের ফেশিয়ালগুলো যদি শক্ত হয়ে যায় তাহলে নাকি ট্রিটমেন্ট করা যাবে না। শেষ পর্যন্ত আমাদের ওই যে বললাম মাহমুদ, ওর সহযোগিতায় ও রাশিয়ায় পড়াশোনা করেছে, রাশিয়া তাকে নিতে সমর্থ হলো। এখন বর্তমানে সে রাশিয়ায় আছে। যখন তাকে রাশিয়াতে পাঠানো হলো, মাহমুদই তাকে নিয়ে গেছে। সে লেখাপড়া জানে না, তার পরিবারও সেই একই অবস্থা, সে কোন একটা কারখানায় কাজ করতো। মাহমুদ তাকে নিয়ে গেছে। সেখানে নিয়ে যাওয়ার পরে বলা হচ্ছে তার এই যে ফেশিয়াল ট্রিটমেন্টটা যে করবে সেখানে কিছু ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়ার যদি ট্রিটমেন্ট না করে তাহলে তার ট্রিটমেন্টটা আসল ট্রিটমেন্টটা করা যাবে না। কাজে এখনও তার সেই ট্রিটমেন্ট চলছে। বুধবারে তার একটা অপারেশন হওয়ার কথা আছে, অপারেশন হলেই তারপর তার ট্রিটমেন্টটা পুরোপুরি শুরু হবে। তো কাজে আমরা যত তাড়াতাড়ি মনে করি যে চিকিৎসাটা শুরু করব, কিংবা যতই আমরা চাই না কেন, এটা আমাদের সব কিছু হাতে থাকে না। কিছু জিনিস থাকে সংশ্লিষ্ট দেশে, তারা তাদের মতন করে কাজগুলো করে। এই যে আমরা এখানে পাঠালাম, এখানে তো সবাই শিক্ষিত যায়নি। আমাদের যতজন আহত হয়েছেন তাদের প্রায় 70% হলো সাধারণ শ্রমিক, সাধারণ নাগরিক, আর 30% হলো আমাদের স্টুডেন্ট। তো যারা স্টুডেন্ট তারা কিছুটা ইংরেজি বলতে পারলেও অনেকেই ইংরেজি বলতে পারে না। তখন আমাদের দরকার হলো দোভাষী দিতে হবে। তখন আমরা সিঙ্গাপুরে আবার দোভাষী ঠিক করলাম, তাকে প্রতিদিন $50 করে আমাদের দিতে হলো। আবার যারা ওখানে আছেন তাদের হাত খরচ, তাদের যাতায়াত,
এগুলোর জন্য $50 করে দেওয়া হলে ব্যাংককে দিলাম প্রথমে 750, পরে দিলাম আমরা $1200 করে, অর্থাৎ এই খরচগুলো আমাদেরকে চালিয়ে যেতে হলো। ইতিমধ্যে 26 জনের মতন মনে হয় চলে আসছে, ঠিক বলছি না? 26 জন চলে আসছে, বাকিরা এখনো ব্যাংকক আর সিঙ্গাপুরে রয়ে গেছে, তার ট্রিটমেন্ট চলছে। এই কথাগুলো বলার কারণটা হলো আমরা অনেক সময় অনেক প্রত্যাশা নিয়ে রাখি। আমরা এই যে বললাম 14,000 আহত হয়েছেন এবং 864 জন শহীদ হয়েছে। এখন এদের জন্য আমাদের করণীয় একটা ছিল আহতদের জন্য চিকিৎসা, এবং যারা শহীদ হয়েছেন তাদের জন্য করণীয়টা কি, সেটার জন্য এটা গ্লোবালি আমাদের প্রধান উপদেষ্টা জুলাই ফাউন্ডেশন বলে একটা ফাউন্ডেশন করলেন। সেখানে থেকেই যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে কিছু সহায়তা করা হয়েছে। পরবর্তীতে এগুলি ওই ফান্ড থেকে তাদেরকে সহায়তা করা হয়েছে। পরবর্তীতে সিদ্ধান্ত হয়েছিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে যারা শহীদ হয়েছেন তাদেরকে 30 লাখ টাকা করে দেওয়া হবে। সে প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সঠিক তথ্য এই মুহূর্তে আমার কাছে নাই, কিন্তু সেগুলো তাদের কাছে আছে, মন্ত্রণালয়ের কাছে আছে, কতজনকে তারা টাকা দিয়েছেন কিংবা জুলাই ফাউন্ডেশনকে কতজনকে দেওয়া হয়েছে সে তথ্য তাদের কাছে আছে। এগুলো ছিল তাৎক্ষণিকভাবে সহায়তা করা। জুলাই ফাউন্ডেশন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে কাজ করছে। এখানে আরেকটি কথা বলে রাখি, যখন মন্ত্রণালয়ে কাজ করছিল তখন একটা সেল করা হয়েছিল, সেলের মাধ্যমে এই জিনিসগুলো, কিন্তু সেলের মাধ্যমে কাজগুলো দ্রুত গতিতে হচ্ছিল না বলেই আমরা এটাকে আবার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে, যেহেতু আমাদের চিকিৎসার পার্টটা অনেকটা শেষ হয়ে গেছে, এখন হলো তাদের রিহ্যাবিলিটেশন কিংবা তাদের বাকি যে কাজগুলো করতে হবে সেটা নিয়ে কাজ করা। তো এর মধ্যে আমাদের এই যে 40 জনকে তো আমরা পাঠালাম, এর মধ্যে আরও 8 জনের একটা তালিকা করা আছে, তাদের প্রসেস অলরেডি হয়ে গেছে। এটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে আমরা পাঠিয়েছি যাতে তারা এদেরকে আয়োজনটা আমরা করে দিব, কিন্তু হিসাব নিকাশগুলো তারা রাখবে। সেখানে 8 জনেরকে আমরা নাম চলে গেছে, আশা করি তারা দ্রুত চলে যাবে। তার মধ্যে কিছু ব্যাংককে যাবে, বেস্তানি হাসপাতালে, আর কিছু যাবে বলে সিঙ্গাপুরে। এর বাইরে আমাদের আরও 31 জন আছে যাদেরকে আমরা টার্কিতে পাঠানোর চেষ্টা করছি। তাদের তালিকা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, টার্কি গভর্নমেন্টের সাথে কথাবার্তা চলছে। আর হইল 21 জন যাবে পাকিস্তানে যারা যাবে সেটার তাদের অ্যাম্বাসাডারের সাথে আমাদের কথা হয়েছে, তাদের গভর্নমেন্টের সাথে আমাদের কথা হয়েছে। এই 2 জায়গায় সম্ভবত পাকিস্তানে 21 জন, 31 জন, আর টার্কিতে হইল 21 জন। এই লোক এটার প্রসিজিওরের মধ্যে আছে, তারও আশা করি আমরা অতি শীঘ্রই সেখানে পাঠাতে পারব। এখন চিকিৎসাটা কি, এখানে যে চিকিৎসাটা দিয়েছেন ওনারা হয়তো তখন বলবেন ওখানে ফার্দার আরও অন্য কোনো চিকিৎসার আদৌ সুযোগ আছে কিনা, সেই জন্যই তাদের কেস স্টাডিগুলি তারা নিয়েছেন। এই কেস স্টাডিগুলো তারা দেখবেন, পড়বেন, জানবেন, তারপর আমাদেরকে জানাবেন তারা কতজনকে নিয়ে যাবেন ফাইনালি। এটার সাথে আরেকটা বিষয় আমরা অ্যাড করি, সেটা হলো এই যে রোগীদেরকে আমরা নিয়ে যাচ্ছি, তাদের পরিবারও তাদের সাথে যাচ্ছে, তাদের একটা মানসিক ট্রমা। আপনারা দেখছেন মাঝে মাঝে তারা নানান রকমের আন্দোলন করছে কিংবা হাসপাতাল ছেড়ে নানান রকমের, এগুলো একটু আমাদেরকে সহানুভূতির সাথে বিবেচনা করতে হবে। আমাদের এই যে আহত কথা বলা হলো, চোখের 700 কথা বলা হলো, তার মধ্যে সম্পূর্ণ 2 চোখ হারিয়েছে কতজন? 2 চোখ সম্পূর্ণ হারিয়েছে 21 জন। 2 চোখ সারা জীবনের জন্য অন্ধ হয়ে গেছে। 1 চোখ হারিয়েছে 450 মতন, 1 চোখ হারিয়েছে। এখন বলেন, আমি সারা জীবন যতদিন সুস্থ ছিলাম আমি 2 চোখে পৃথিবীটাকে দেখেছি, নিজের কাজ করেছি, পড়াশোনা করেছি, হাল চাষ করে সব কিছু করেছি, কিন্তু ওয়ান মর্নিংয়ে দেখলাম আমার 2 চোখ অন্ধ। তার যে মানসিক ট্রমা, সেই ট্রমাটাকে অ্যাড্রেস করার মতন ডাক্তার কিংবা ফ্যাসিলিটিস আমাদের এখানে তেমন নাই। কাজে এই জায়গাতে আমরা পিছিয়ে আছি। কাজে তাদের এটাকেও আমরা চেষ্টা করছি কিছু জোড়াতালি দিয়ে এই মানসিক ট্রমাটাকে কোনোভাবে সংশোধন করা যায় কিনা, কোনোভাবে গিয়ার আপ করা যায় কিনা। কাজে এর দায়িত্ব শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়, এটা আমার মনে হয় আমাদের সবারই দায়িত্ব, যে যেখানে আছেন তাদের মানসিক ট্রমাটা যখন যার সাথে দেখা হয়
তাকে কনভিন্স করা। আমরাও চেষ্টা করছি, সরকার ইন্টিম সরকার চেষ্টা করছে তাদেরকে কীভাবে রিহেবিলেট করা যায়। এই যারা শহীদ হয়ে গেছেন তাদের 30 লাখ টাকা দেওয়া হচ্ছে ফাউন্ডেশন থেকে, 5 লাখ টাকা। আর যারা আহত হয়েছে তাদের কতগুলো ক্যাটাগরি করা হয়েছে, এই ক্যাটাগরি করা হলে তাকে 3 লাখ টাকা, আর B2 এবং এরকম একটা ইয়ে করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বাস্থ্য কার্ড করে যাতে বলা থাকবে, এবং আজকে সেই নির্দেশনাটা যাবে মন্ত্রণালয়ের কাছ থেকে প্রত্যেকটা হাসপাতালে, যারা স্বাস্থ্য কার্ড নিয়ে হাসপাতালে যাবে তাদের সকল চিকিৎসা ফ্রিলি করা হবে যতদিন সে বেঁচে থাকবে। তো সেই নির্দেশনাটা আমরা আজকে তৈরি হচ্ছে, এটা আজকে না হলে হয়তো আমরা এর পরের দিন আমরা পাঠিয়ে দেব। আজীবন তারা চিকিৎসার সুবিধাটা পাবে। আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল যাতে একেবারে গোঁজামিল ছাড়া সঠিক ডাটাবেস আমরা তৈরি করতে পারি। আপনারা জানেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভুয়া মুক্তিযোদ্ধা এখনও বের হচ্ছে, তাদেরকে তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। আমাদের প্রচেষ্টা ছিল আমাদের এই তালিকার মধ্যে যাতে কোনো ভুয়া কিছু না থাকে। তো এই ব্যাপারে আমি বলার পরে এই কাজটা যে আমরা শুরু করলাম, সেই সময় আমাদেরকে যিনি হেল্প করেছিলেন, আমরা একটা 13 সদস্য বিশিষ্ট একটা কমিটি করেছিলাম। সেই কমিটির সভাপতিত্ব করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন একজন প্রাক্তন সচিব, স্বাস্থ্য সচিব, ওনার নাম হুমায়ুন কবির। ওনার নেতৃত্বে এই ডাটাবেসগুলো শুরু হয়। এই ব্যাপারে আমি আমার সচিবকে একটু বলার জন্য অনুরোধ করব। ধন্যবাদ স্যার। মিডিয়ার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে আমাদের এই কাজটি বেশিরভাগ হয়েছে, জেলা সদস্য সচিব ছিলেন সিভিল সার্জন। যেহেতু তারা কাছাকাছি দেখেছেন, শনাক্তকরণের সুবিধা তাদের কাছে ছিল, ওই জন্য ওই পর্যায় থেকে এই কাজটি কিছু আবেদন আসছে, নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য কিছু আবেদন আসছে, সেগুলোও আমরা ওই কমিটির মাধ্যমেই ভেরিফিকেশনের প্রয়োজন ওইখান থেকে আমরা করব। এটা একটি বিশাল কর্মযজ্ঞ। ভুল ত্রুটি আমাদের অ্যাডভাইজার ম্যাডাম বলেছেন যে মুক্তিযুদ্ধের তালিকা নিয়ে 71-এ যুদ্ধ হয়েছে, তারপরে তালিকা নেওয়ার কথা আছে। সেই ক্ষেত্রে ভুল ত্রুটির সম্ভাবনা থাকেই। আমরা যারা এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত ছিলেন সবাইকে অনুরোধ করেছিলাম যাতে যাচাই বাছাই করে যাদের কন্ট্রিবিউশন ছিলেন, যারা আহত হয়েছেন, প্রকৃত যোদ্ধা যোদ্ধারা যাতে এই তালিকায় আসেন সেই কাজটি করার জন্য। তো সেক্ষেত্রে আমরা আমাদের আন্তরিকতার ঘাটতি দেখাইনি। যদি আপনারাও অনেক ক্ষেত্রে ইনফরমেশন দিয়ে আমাদের সহায়তা করেছেন, আপনারা যেখানে নিউজ করেছেন সেই জায়গাগুলো আমরা অ্যাড্রেস করেছি। এখনও আপনাদের কাছে আমাদের আপিল থাকবে, যে কোনো ইনফরমেশন আমাদের জানালে আমরা সেই জায়গায় অ্যাড্রেস করবো। প্রকৃত যোদ্ধা যারা এই তালিকায় আসেন, চিকিৎসার ক্ষেত্রে একই আপিল। আমাদের ব্যবস্থাপনায় কিছু ত্রুটি থাকতে পারে, বাট আন্তরিকতার কোনো ঘাটতি, নিটোর বলি, এনআইও বলি, পিজি বলি, কিংবা সিএমএস বলি, ঢাকা মেডিকেল কলেজ বলি, কারোরই আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। বাট আমাদের এক্সিস্টিং সিস্টেমে অনেক রোগীর মধ্যে আমাদের এই রোগীরাও ছিলেন, সেই ক্ষেত্রে আমাদের হয়তো কিছু ঘাটতি থাকতে পারে ম্যানেজমেন্টের ক্ষেত্রে। বাট আমরা সবাই আন্তরিক আছি, এখনও আমরা সেবা দেওয়ার চেষ্টা করছি। যে যেখানে অবস্থান করেন, হয়তো নিটোর থেকে সেবা নিয়ে তিনি পঞ্চগড়ে চলে গেছেন, আমরা চেষ্টা করবো ওইখানে উপজেলা হেলথ কমপ্লেক্স বা সদর হাসপাতালে যাতে তারা সেবাটা পান, সেই জায়গাটাতেও আমরা অ্যাড্রেস করবো। এবং এই যে আজকেও একটা নিউজ আমরা পেয়েছি যে একটা জায়গায় কার্ড দেখানোর পরেও প্রপারলি অ্যাড্রেসড হয়নি, সেই জায়গায় আমরা সেটার প্রেক্ষিতে আজকে চিঠি দিয়ে দিচ্ছি যাতে প্রপারলি ওনাদের কোনো ফি ছাড়াই সব ধরনের সাপোর্টটা দেয়। সেটা এই সাপোর্টটা দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো। আপনাদের প্রতি যেটা আমাদের অনুরোধ, এই প্রক্রিয়া আপনারা শুরু থেকেই ছিলেন, এখনও আছেন, সামনের দিনেও আমাদের অবহিত করবেন। আমরা আপনাদের নিউজগুলোকে অ্যাড্রেস করে যাতে আমাদের এই জুলাই যোদ্ধারা প্রকৃত সেবা পায়, সেই জন্য আমরা কাজ করতে পারি। সবাইকে ধন্যবাদ। তো এই প্রসঙ্গে একটু এই প্রসঙ্গে আরেকটা কথা, ছেলে হাত হারিয়েছেন কিংবা পা হারিয়েছেন এরকম প্রায় 32 জন, তাই না? 21 জন। তো এই ব্যাপারে উনি একটু বলবেন, তারপরে আমরা আবার। ধন্যবাদ মাননীয় উপদেষ্টা ম্যাডাম, সচিব মহোদয়, নিজে মহোদয় সহ বিদ্যালয়ের মিডিয়ার সম্মানিত সদস্য, প্রিয় সাংবাদিক, আসসালামু আলাইকুম। আমরা এ পর্যন্ত নিটোরে 196 জনের চিকিৎসা দেওয়া হয়েছে। সর্বমোট ওদের মধ্যে 68 ইঞ্জুরি বা অন্যান্য ইঞ্জুরি সহ রয়েছে। সেখানে বিদেশ থেকে যে টিম এসেছে, থাইল্যান্ড, ইউকে এবং চীন থেকে, তারা 191 জনের চিকিৎসা দিয়েছেন।
চিকিৎসার প্রয়োজনে আমরা এখন বলেছি এটাতে বাচ্চা থেকে 21 জনকে হাত কিংবা পা কেটে ফেলতে হয়েছে, হাঁটুর উপরে কাটতে হয়েছে 17 জন এবং উনির উপর পর্যন্ত কেটে ফেলতে হয়েছে 4 জন। এছাড়াও উন্নততর চিকিৎসার জন্য আমাদেরকে বিদেশে এখনো 5 জন অবস্থান করছে এবং বাকি আরো 11 জন প্রক্রিয়াধীন রয়েছে। এখানে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বর্তমান সরকারের নির্দেশনা ছিল তারা যাতে আমাদের দেশের সর্বোচ্চ চিকিৎসা করতে পারে। আমরা আন্তরিকতার সঙ্গে চেষ্টা করেছি সেটি করার জন্য। আর যাদেরকে আমরা আসলে বিদেশে যাওয়ার জন্য বলেছি, এদের চিকিৎসাতে একেবারে বাংলাদেশে নাই, ব্যাপারটা অন্য নয়, কিন্তু টেকনোলজিক্যাল সাপোর্ট কোনো কোনো ক্ষেত্রে হয়তো তাদের ভালো হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দিতে পারে, সেই জন্য তাদেরকে বিদেশে পাঠানোর সুপারিশ করা হয়েছে। এখনো যারা হাসপাতালে আছেন তাদের আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি। কিছুক্ষণ আগে মহোদয় বলেছেন তাদের সবার কিন্তু হাসপাতালে থাকাটা একেবারে জরুরি নয়, কিন্তু তাদের মধ্যে একটা আস্থার সম্পর্কিত কাজ করে থাকতে পারে, এখানে থাকলে সুবিধা বেশি পাওয়া যাবে বা তারা আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে যান কিনা, কিন্তু আমরা আশ্বস্ত করতে চাই যে যেখানে বাংলাদেশের সমস্ত জায়গায় এখন হাসপাতালে রাশিয়ারি লেভেলে, জেলা পর্যায়ে এবং মেডিকেল কলেজ পর্যায়ে চিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং তাদের হাতে হেলথ কার্ড রয়েছে, যেখানেই তাদের প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারবে, প্রয়োজন হলে নিকটে এসেও নিতে পারবে। সুতরাং আমরা ইনশাআল্লাহ সর্বপ্রথম প্রচেষ্টায় আছি যে জোরের যোদ্ধাদের যারা সমস্ত চিকিৎসা পায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আমরা সেটি বাস্তবায়ন করতেছি, করবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। নিটোরের কথা বললো, আমরা নিটোর থেকে যাদেরকে পাঠিয়েছি তাদের বেশিরভাগই গেছে বেস্তানিতে। এটার কারণটা কি, সেখানে হলো ফিজিওথেরাপি দেবে, তারাও ফিজিওথেরাপি দেবে, কিন্তু আমাদের এখানে রোবোটিক ফিজিওথেরাপি নাই, সিস্টেমটা নাই আমাদের এখানে, ওই যন্ত্রপাতিই আমাদের দেশে নেই। যখন আমরা প্রথম শুনলাম যে ওখানে গেলে রোবোটিক ফিজিওথেরাপি দিলে তারা কিছুটা তাদের অবস্থার উন্নতি হবে, তখন থেকেই আমরা চায়নার অ্যাম্বাসেডারের সাথে কথা বললাম যে আমাদেরকে তোমরা হয় পয়সা দিয়ে দাও, নাহলে গিফট হিসেবে দাও, রোবোটিক ফিজিওথেরাপির একটা সেট আমাদেরকে দাও, যাতে আমরা আমাদের দেশে আরও তো ভবিষ্যতেও হবে, অ্যাক্সিডেন্টের কারণে হবে, নানান কারণে হতে পারে, যাতে আমাদের দেশে একটা এস্টাবলিশমেন্ট হয়ে যায়। তো তারা আমাদের কথা রেখেছেন, তারা আমাদের গিফট হিসেবে রোবোটিক ফিজিওথেরাপি করার জন্য একটা সেট দিয়েছেন। এটা বর্তমানে আমাদের কাজ ইয়েতে আছেন, চট্টগ্রাম বন্দরে আছেন, আমরা শুল্ক দিয়ে এটা নিয়ে আসতে পারবো। এটার জন্য আমাদের প্রায় 3500 স্কোয়ার ফিটের মতন কিংবা 6000 স্কোয়ার ফিটের মতন জায়গা লাগবে এটা প্রতিস্থাপন করতে। তো সেই জায়গাটাও আমরা ঠিক করেছি পিজিতে এটা ডেডিকেটেড করা থাকবে, সেখানে আমাদের আহত যারা আছে তারাও এখানে ফিজিওথেরাপিটা নিতে পারবে। তার জন্য আমরা একটা গ্রুপকে ট্রেনিং দিয়ে দিব, সেটা ব্যাংকক থেকে আমরা নিয়ে আসবো, তারা এখানে ট্রেনিং দিয়ে গেলে ভবিষ্যতে সবাই এখান থেকে ট্রিটমেন্টটা পাবেন। আমাদের চেষ্টা থাকবে শুধু একটা রোবোটিক ফিজিওথেরাপি দিলে আমাদের হবে না, আমাদের আরও একটু উত্তরবঙ্গে একটা আমরা দেওয়ার চেষ্টা করব, চট্টগ্রামের দিকে একটা আমরা দেওয়ার চেষ্টা করব, যাতে করে ওইদিকে রুগীকে আর এখানে ফিজিওথেরাপি দেওয়ার জন্য আনতে না হয়। এখানে আমরা বিশেষ করে কৃতজ্ঞতা স্বীকার করছি ব্র্যাকের কাছে, সিএফপির কাছে। সিএফপির কাছে নিটোর থেকে যারা গেছেন তাদের ফিজিওথেরাপির দরকার হয়েছে, সিএফপি তাদেরকে সে ফিজিওথেরাপি দেওয়ার চেষ্টা করেছে এবং দিয়েই যাচ্ছে। একই সাথে তাদের যে মানসিকভাবে একটু আপগ্রেড করা সেই কাজটাও তারা তাদের সেই পরিবেশে করে যাচ্ছে। আরেকটা বিষয়, আমরা ব্র্যাকের কাছেও কৃতজ্ঞ এই কারণেই যে কারণ এখানে যারা হাত পাগুলো যাদের চলে গেছে এই অঙ্গটা সংযোজন করে দিয়েছে ব্র্যাক। এই 17 জনের পা এবং যাদের হাত গেছে তাদের এই পুরো জিনিসটাই ব্র্যাক করে দিয়েছে, যার কারণে আমাদের বাইরে থেকে এটা করতে হয়নি। কাজে আমরা তাদের কাছে কৃতজ্ঞ। একইভাবে আমরা আপনাদের কাছেও কৃতজ্ঞ, বিশেষ করে যারা আমাদেরকে অনেক সময়ে, যেমন মাগুরার একটা ছেলে চিকিৎসা পাচ্ছিল না, সেটা পত্রিকায় আসার পরে আমরা সেটা নিউজ থেকে জেনে আমরা তাকে ওই রাতের বেলা সিভিল সার্জনের সাথে যোগাযোগ করে ঢাকায় নিয়ে আসার ব্যবস্থা করি। ঠিক তেমনি করে নোয়াখালীতে এরকম বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে এসছে মিডিয়ার মাধ্যমে, এবং মিডিয়া শুধু আমাদেরকে এটার ব্যাপারে বলছে না, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আরও আপনাদের কাছে প্রত্যাশা আমার থাকবে কিছু কিছু জায়গায় যেখানে দুর্নীতি হচ্ছে সেটাও আপনারা তুলে ধরছেন আমাদের কাছে। সেখানে আমরা তো এখান থেকে জানি না কোথায় কীভাবে দুর্নীতিগুলো হয়, কারণ
এই বাংলাদেশটা মনে আষ্টে পৃষ্ঠে দুর্নীতিতে জড়িয়ে গেছে, দুর্নীতির জালে জড়িয়ে গেছে। এখান থেকে বের হওয়াটা আসলে খুব কঠিন, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি। এই কাজে আপনাদেরও সহযোগিতা আমরা চাই। এবার আরেকটা বিষয় আমি একটু কথা বলি, সেটা হলো এই যে বলছি আমরা বিদেশে পাঠাবো, বিদেশে পাঠাতে গিয়ে আমাদের যে ঝক্কিগুলো নিতে হয়েছে, অনেকের ন্যাশনাল আইডি কার্ড নাই। তাহলে ন্যাশনাল আইডি কার্ড না থাকলে তো আমি তার পাসপোর্ট করতে পারছি না, পাসপোর্ট করতে না পারলে তার তো আমি ভিসা করতে পারবো না। কাজে আমাদেরকে তাদের পাসপোর্ট থেকে শুরু করে তাদের ন্যাশনাল আইডি, তাদের ভিসা, সব কাজগুলো আমাদেরকে মন্ত্রণালয় থেকে আমরা এগুলো করে দিয়েছি, এবং সেক্ষেত্রে আমরা সবারই সহযোগিতা পেয়েছি। যারা লেখাপড়া জানে না, একজনকে পেলাম, সে তার বাড়ি, সে অন্য খালার কাছে বড় হয়েছে, কিন্তু তার বাড়ির ঠিকানা হলো অন্যটা, এবং তাকে ওখানে চিনবে কিনা সেটাও সে বলতে পারছে না। তো কাজে এই পরিস্থিতির মধ্য দিয়েই আমরা তাদের যাদের এনআইডি কার্ড করার দরকার ছিল তাদের এনআইডি কার্ড করেছি, তাদের পাসপোর্ট করার দরকার ছিল পাসপোর্ট করেছি, ভিসার দরকার ছিল ভিসা করে দিয়েছি, আমরা তাদেরকে বিদেশে পাঠিয়েছি। আলহামদুলিল্লাহ তাদের অনেকেই সুস্থ হয়ে ফিরে এসছেন। কারো কারো যা ছিল তার থেকে কিঞ্চিত হয়তো উপকার হয়েছে। যেমন পত্রিকায় হয়তো আপনারা দেখেছেন বাসে ফিরে এসছে, তার জন্য আমাদের একটা 3.5 লাখ টাকা খরচ করে একটা হুইল চেয়ারও নিয়ে আসতে হয়েছে। ওই ইচ্ছা করলে আমরা এখান থেকে নিতে পারতাম, কিন্তু বাবা মার মন বোঝে না, তারা ওইখান থেকে এটা নিয়ে আসবে, যার কাছে পয়সা বেশি গেল আমরা ওইখান থেকে হুইল চেয়ারটা আমরা নিয়ে আসছি। তাকে আনার সময় আবার একজন নার্স তাদের সাথে দিতে হয়েছে, কারণ সিঙ্গাপুর হাসপাতাল কমফোর্ট ফিল করছে না যতক্ষণ পর্যন্ত না তাকে বাংলাদেশে সঠিকভাবে পৌঁছা দেওয়া যায়। তো কাজে সেই কাজগুলো তাদের সব খরচও আমরা বহন করেছি। কাজে পুরো জিনিসটাই আমরা টাকার দিকে তাকাইনি, আমরা মানুষকে বাঁচানোর দিকে চেষ্টা করেছি। সেই বাঁচানোর চেষ্টার মধ্যে কোনো কোনো জায়গায়, যেমন কিছু কিছু ক্ষেত্রে, যেমন শাফিল বলে একটা ছেলের ক্ষেত্রে আপনারা অনেকে নিউজ করেছেন, অনেকেই মনে কষ্ট পেয়েছেন যে তার চিকিৎসাটা প্রপারলি হচ্ছে না। আসলে জিনিসটা সেরকম ছিল না। তাকে সে ছিল সিএমএইচে, তাকে ওখানে ডাক্তাররা বলেছিল যে তোমার আজকে আমরা অপারেশনটা করে দেই, তাহলে তোমার দৃষ্টিটা কিছুটা হলে ভালো হবে, কিন্তু সে কিছুতেই সেখানে অপারেশন করবে না। এই যে বললেন খায়ের বললেন, একটা চোখের ডাক্তার, একটা নির্দিষ্ট সময়ের পরে কিন্তু আর কাজ করে না। ও অপারেশন করলো না, ও নিজের ইচ্ছে ব্যাংককে চলে গেল। আমাদের বোর্ডও তাকে রিকমেন্ড করেনি। ওখানে গিয়ে ব্যাংককে গিয়ে সে আমাদের ডাক্তাররা যা বলেছে ওখানকার ডাক্তারও তাই বলেছে। সে ফিরে এসে নানানভাবে তার কষ্টের কথা বলে যাচ্ছে, সরকার তার সহযোগিতা করছে না। শেষে আমরা বললাম তুমি তাহলে যাও, যেখানে যাও তুমি যাও, আমরা তোমার খরচ বহন করবো। সে গেল, গিয়ে চোখ দেখাইলো, একই রেজাল্ট, তার পিছনে প্রায় আমাদের 70-80 লাখ টাকা খরচ হলো, কিন্তু কোনো রেজাল্ট এখানে আসেনি। আগে যা ছিল এখনো তাই। পরবর্তীতে সে বললো তাকে আবার পাঠাতে হবে, তার চোখে একটা গোলক দিতে হবে, ফলস চোখ লাগাতে হবে, তার জন্য 16 লাখ টাকা খরচ হবে। আমরা বললাম, খায়ার বললো যে এটা আমরা আমাদের এখানে বিনা পয়সায় করে থাকি। তো বলছিলাম ওইটার জন্য আমরা এই টাকাটা খরচ করবো না, কারণ এটা তো পাবলিক মানুষের ট্যাক্সের পয়সাই এটা হচ্ছে। তো কাজেই যেখানে প্রয়োজন সেখানে ছাড়া আমরা, এবং যেখানে ডাক্তার বোর্ড রিকমেন্ড করছে সেখানেই আমরা নিয়ে যাচ্ছি, সেই কাজগুলি আমরা করছি। আমরা বলার পরে আপনারা কথা বলার সুযোগ পাবেন, ঠিক আছে? আমরা কথাগুলি শেষ করে নিই। তো চিকিৎসার দিক থেকে আমাদের সামনে আরও লম্বা কথা চাই, যে বললাম তাদেরকে আমরা দেশের বাইরে আরও টার্কিতে যাবে, পাকিস্তানে যাবে, এদের কিছু ভেস্তানিতে যাবে, সিঙ্গাপুরে যাবে, আরও একটা গ্রুপ আছে। কিন্তু এখন বাইরের ডাক্তার নিয়ে আসো, এটাও বন্ধ হয়নি। কাজে মাঝে মাঝে আমাদের বাইরের ডাক্তারও আসবে, কারণ যারা অপারেশন করে গেছেন এগুলো একটা সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়, তারপরে আবার তার আরেকটা টার্ম আসলে তখন আবার তার অপারেশনগুলো করতে হবে। তো কাজে আমরা এ পর্যন্ত এর মধ্যে আছি। আপনাদের একটা ভালো খবরও দেই যে চায়নার সাথে আমাদের একটা কথাবার্তা চলছে। তারা 50 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশকে একটা হাসপাতাল, 1000 বেডের একটা হাসপাতাল গিফট করবে। আমরা এটা ঠিক করেছি, রংপুরে এই হাসপাতালটা করব, সেটার জন্য আমরা প্ল্যানিং করছি। আশা করি আমরা এই কাজটা দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারবো। এর ব্যাপারে আমি একটু কথা বলতে দেই। আপনারা যারা প্রিন্টিং এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, অগাস্ট ফাউন্ডেশন বিপ্লবে
শহীদ হয়েছেন, আহত হয়েছেন এবং তার বাইরেও যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি মনে করি, এবং যারা আহত হয়েছেন তাদের সমবেদনা সহ দ্রুত আরোগ্য কামনা করছি। আমি দায়িত্ব নিয়েছি প্রায় 6 মাস। মন্ত্রণালয় তথা উপদেষ্টা মহোদয় আমাকে মনোনীত করার পরে প্রাথমিকভাবে যে বিষয়ের সম্মুখীন হয়েছিলাম সেটা হচ্ছে আহতদের চিকিৎসা ব্যবস্থা। বিভিন্ন হাসপাতালে ঘুরে ঘুরে যেগুলো আমরা দেখেছি যে তাদের চোখ নাই, কারো হাত নাই, পা নাই, কিন্তু মুখে হাসি ছিল। তারা যে দেশের জন্য কিছু করতে পেরেছে তাদের আত্মতৃপ্তি ছিল, কিন্তু তাদের মধ্যে দ্বিধা ছিল যে এই গভর্নমেন্ট চলে গেলে তার কি অবস্থা হবে বা ভবিষ্যৎ জীবন নিয়ে তাদের আশঙ্কা ছিল। সেই ব্যবস্থা অ্যাকচুয়ালি আমরা করার চেষ্টা করেছি। সবচেয়ে কঠিন যে কাজটা ছিল, ম্যাডাম বলেছেন, স্যার বলেছেন যে অ্যাকচুয়ালি আহত নিহতদের সংখ্যা নিরূপণ করা প্রকৃতপক্ষে কারা, সেটা আমরা চেষ্টা করেছি। অধিদপ্তরের পক্ষ থেকে এই দুটো বিষয়ে সবচেয়ে বেশি অবদান রেখেছে আমাদের MIS এবং হসপিটাল সেকশন, দুইজন ডাইরেক্টর আমরা ওতপ্রোতভাবে কাজ করেছি। জুলাই ফাউন্ডেশন আমাদের সাথে কাজ করেছেন। ওখানে কিছুদিনের জন্য অ্যাকচুয়ালি গণঅভ্যুত্থান বিশেষ সেলও ছিল কিছুদিন। তো এখন বিভিন্ন হাসপাতালে এরকম 200 মতো তারা আহত আছেন, কম বেশি হয়। বিভিন্ন হাসপাতালে আমাদের একটা ডাক্তারদের ডাইরেক্টরদের একটা গ্রুপ রয়েছে যে কোথায় কত আহতরা আসছে, ভর্তি আছে, নতুন আসছে, কি অবস্থা, এগুলো যোগাযোগ ব্যবস্থা আছে। এবং প্রতিটা হাসপাতালে যাতে তাদের জন্য এই চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে হয়রানির শিকার না হয় বা লং কিউ দাঁড়াতে না হয়, সহজে চিকিৎসা পায়, সেজন্য প্রতিটা হাসপাতালে ব্যানার সহ একটা কর্নার করা হয়েছে, বিশেষজ্ঞ সেল রয়েছে। এবং এছাড়াও ম্যাডাম বলেছেন যে বাইরে যাওয়ার ক্ষেত্রে আমাদের বিশেষজ্ঞ কমিটি রয়েছে। এরপরও মানুষ তো অ্যাকচুয়ালি তাদের যে মানসিক অবস্থা, অনেকেই তারা স্যাটিসফাইড, কিন্তু আরো কোনো ভালো চিকিৎসা সম্ভাবনা আছে কিনা এটার জন্য অনেকে বিদেশে যেছেন। তো আমরা মোটামুটি সেটা চেষ্টা করেছি। আর এখনো জুলাই ফাউন্ডেশনে আমাদের ডেপুটেশনের ডাক্তাররা আছে, ওখানে যারা আসেন তাদের চিকিৎসা ব্যবস্থা এবং পরবর্তীতে উপদেশ এগুলো দেওয়ার জন্য সাইকিয়াট্রিস্ট সহ নানাবিধ ব্যবস্থাপনা আছে। আপনারা জানেন আমরা হেলথ কার্ড দিয়েছি, কিন্তু হেলথ কার্ডের সুবিধাগুলো এখনো সুনির্দিষ্টভাবে আমরা পৌঁছাতে পারিনি। এটা নিয়ে কথাবার্তা হচ্ছে। এবং আপনারা জানেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় এই দায়িত্ব অ্যাকচুয়ালি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে হ্যান্ড ওভার করেছে, কিন্তু প্রাথমিকভাবে যেহেতু আমরা জড়িত ছিলাম তারা ভরসা আমাদের কাছে আছে এবং আমরা তো কোনোভাবে তাদেরকে উপেক্ষা করতে পারবো না, আমরা তাদের ঋণ কোনোভাবেই শোধ করতে পারবো না। আমরা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছি। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য উপদেষ্টা সচিব সহ আমাদের বিশেষ সহকারী মহোদয় আছেন, দেশের বাইরে আছেন, ওনাকে বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল যে আমাদের জন্য চিকিৎসা ব্যবস্থা যাতে সুসম্পন্ন হয়, সেভাবে উনি থাকলে হয়তো আরো বলতে পারতেন। তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। ওখানে ডিভিশনাল কমিশনার, যিনি বিভাগীয় কমিশনার, ওনাকে বলা হয়েছে আমাদের ডিভিশনাল ডাইরেক্টর। ওনার আসলে খোঁজা হচ্ছে নীলফামারী, রংপুর এবং দিনাজপুর আছে। তবে নীলফামারীতে একটা মোটামুটি জায়গা আমরা পেয়েছি, এটা অ্যাকচুয়ালি এখানে প্রসিড করব। তো এই ব্যাপারে আপনাদের সহযোগিতা এবং আমরা চাই। আর যে সাহায্যে ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর রেড ক্রিসেন্ট কাজ করছে, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে তারা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। হ্যাঁ, এবার অনেক সময় যে যুদ্ধ বিধ্বস্ত দেশ তো একটা মাইন্ড বিস্ফোরণে তাদের একটা বড় রকমের টেকনোলজি তারা ডেভেলপ করেছে। এটা আমরা জানলাম কোত্থেকে, আমরা জানলাম ইউকে থেকে। ইউকের একদল ডাক্তার এসেছিল, তারা বললো যে তোমরা যারা এই হাত পা হারিয়েছে তাদেরকে যদি তোমরা পাকিস্তানে পাঠাও, সেটা হলো লাহোরে সম্ভবত বললো, তাদের একটা বিষায়িত হাসপাতাল আছে, যেহেতু যত রকমের পাকিস্তানও তো নানা রকমের যুদ্ধের মধ্য দিয়ে গেছে, পেশোয়ার নানান জায়গায় তাদের একটা বড় রকমের টেকনোলজি হাসপাতাল তারা ওখানে তৈরি করেছেন, যেখানে এই বিষায়িত চিকিৎসাটা অনেক ভালো বলে তারা ইউকে থেকে আমাদেরকে বলা হয়েছে। ধন্যবাদ। আমরা বিদেশে নিয়মিত বিদেশমুখী আছি। বাংলাদেশে চীন হাসপাতাল বানাবে, আমরা শুনছি আমেরিকা হাসপাতাল বানাবে, কিন্তু আমাদের পিজি হাসপাতাল দক্ষিণ কোরিয়ার অর্থায়নে নির্মিত। এখানে এই হাসপাতালটি অবহেলিত পড়ে আছে, এগুলোর মুখ দেখছে না, কিন্তু আমরা বিদেশে বিভিন্ন জায়গায় হাসপাতাল খুঁজছি বা চীনের রোগী পাঠাচ্ছি,
কেন আমরা বাংলাদেশ না, কিন্তু আপনি আমাকে ওই জায়গায় নিয়ে যাচ্ছেন। আপনি তো সত্যি কথাটাই আপনি বলেছেন। একটা বিষয় তো হাসপাতাল অনেক কোটি টাকা খরচ করে এই হাসপাতালটা বানানো হয়েছে, অনেকগুলো যন্ত্রপাতি কিনেছে, তার মধ্যে কিছু কিছু যন্ত্রপাতি অলরেডি নষ্ট হয়ে গেছে, কিছু যন্ত্রপাতি ঠিক আছে। এটা কেন করতে পারছে না? কারণ যে চুক্তিটা করা হয়েছিল সেখানে যে ম্যান পাওয়ার ধরা হয়েছিল, তাদের যে ট্রেনিং দেওয়ার কথা ছিল সেটা সম্পূর্ণ করেনি। এই চেহারা আপনি আজকে বিষাক্ত হাসপাতালের কথা বলছেন, বাংলাদেশে 5,000-এর পদ শূন্য আছে, ডাক্তার নাই আমার তাহলে এখন সমস্যার দিকে এটা আমি আলাপ করতে চাচ্ছিলাম না, কিন্তু আমি বাধ্য হয়ে আলাপটা করি। আমাদের বাংলাদেশে ডাক্তারের 5,000 ডাক্তারের শূন্য পদ আছে, সেখানে আমরা ডাক্তার নেওয়ার জন্য চেষ্টা করছি। ডাক্তারদের কোনো ক্যারিয়ার পাথ নাই। আপনি যদি আমাকে বলেন ঢাকা বাংলাদেশে মেডিকেল কলেজগুলোর মধ্যে সরকারি বেসরকারি যাই বলেন না কেন, বেশ কিছু মেডিকেল কলেজ হাসপাতাল আছে যেখানে বেসিক সাবজেক্টের টিচারই নেই। তো বেসিক সাবজেক্টের টিচার যদি না থাকে, টিচার যদি পড়াতে না পারে, তাহলে সেখানে ভালো ডাক্তার কোত্থেকে হবে? এই যে আপনি বললেন পিজিতে আমরা বিষাক্ত হাসপাতাল, সেখানে সেই ডাক্তার যে ম্যান পাওয়ার, শুধু ডাক্তার দিলে তো হবে না, ডাক্তারের সাথে টেকনোলজি লাগবে, ডাক্তারের সাথে সেরকম আইসিইউর জন্য সেরকম নার্স লাগবে, অর্থাৎ যে টোটাল একটা গ্রুপ ম্যান পাওয়ার তৈরি করার কথা, সেই ম্যান পাওয়ারটা নাই এবং সেই ম্যান পাওয়ারটা তৈরি হয় নাই। তৈরি না হওয়ার কারণে এটা এভাবেই পড়ে আছে। এখন আমরা চেষ্টা করছি কোরিয়ার সাথে আবার কথা বলে তারা অন্তত 1 বছর 2 বছর এটাকে চালাক, তারা আমাদের জিনিসগুলো তৈরি করে দিক, করে দিলে তারপরে যখন আমাদের কাছে হ্যান্ডেল, এইভাবেও আমরা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি এটাকে যাতে আমরা কাজে আনতে পারি। আপনারা যেখানে আমার উপজেলা হাসপাতালের 10 জন 14 জন ডাক্তার থাকার কথা, সেখানে কোনো কোনো জায়গায় 4 জন 5 জন আছে। আবার এমন অবস্থাও আছে, অর্থাৎ কোনো কিছু নিডস অ্যাসেসমেন্ট বলে একটা বিষয় থাকে, আমার কি ধরনের ডাক্তার দরকার, বিষাক্ত ডাক্তার আমার কতজন দরকার, গাইনির কতজন ডাক্তার, ফার্মাকোলজির কতজন ডাক্তার, অ্যানেস্থেশিয়ার ডাক্তার আমাদের নাই। এখন 2 উপজেলা মিলে 1 জন করে অ্যানেস্থেশিয়ার ডাক্তার দেওয়ার কথা চিন্তা করছি আমরা, নাই আমি কোথা থেকে দিব? কাজে এখন আমরা ক্যাবিনেটে নিয়ে গেছি যে যেহেতু বেসিক সাবজেক্ট কেউ পড়ছে না, কেন পড়ছে না? কারণ বেসিক সাবজেক্ট করলে তো সে বাড়তি কোনো টাকা পায় না, সে তো প্রাইভেট প্র্যাকটিস করে না, তাহলে সে ওই সাবজেক্টটা পড়বে কেন? কাজে এখন আমরা ক্যাবিনেটে নিয়ে গেছি যাতে তাকে তার বেতন, অন্যদের বেতন 10,000 হলে তাদের জন্য 20,000 টাকা বেতন দেওয়া হয়। অর্থাৎ এই প্রণোদনা দিয়েও যদি আমরা তাদেরকে আকৃষ্ট করতে পারি বেসিক সাবজেক্টগুলো পড়ার জন্য। অ্যানাটমি টিচার নাই। বরিশাল মেডিকেল কলেজ থেকে 2 জন ছাত্র আমার কাছে আসলো, বলল আমি 5 বছর ডাক্তারি পাস করে বের হয়ে গেছি, আরেকজন ইন্টার্নশিপ করছে, তারা কোনোদিন মেডিসিনের প্রফেসরের কাছে পড়ার সৌভাগ্য তাদের হয় নাই, তাহলে কোন জ্ঞান নিয়ে সে বের হবে হাসপাতাল থেকে? কাজে আপনারা এই জিনিসগুলো খুঁজে দেখেন কোথায় কোথায় আমাদের গলতগুলো আছে। আমরা তো এই 1-7 মাসে সব জায়গায় চাইলে তো আমি বেসিক টিচার তৈরি করতে পারবো না, আগে তাকে পড়াইতে হবে, ঢুকাইতে হবে, আগ্রহী করতে হবে, তারপর আমরা সেটা করতে পারবো। কাজে আমাদের অনেকগুলো জায়গায় এই লুপ ফলগুলি রয়ে গেছে। বলেন, এই 2টা কোশ্চেন, এর বেশি না। যা আছে আমি তো এখন নতুন করে সব কিছু ঠিক করে ফেলতে পারবো না। কাজে আমাদের চেষ্টা হচ্ছে, আমরা নতুন করে 2000 ডাক্তার নেওয়ার জন্য আমরা একটা সার্কুলার দিয়েছি। সেখানে বলা হয়েছে যেহেতু ডাক্তারের বলেছি আগে 5000 ডাক্তারের ঘাটতি আছে, এই ঘাটতি পূরণের জন্য আমরা দিয়েছি 2000। এগুলো তো আমরা নিয়োগ করি না, এটা পিএসসি নিয়োগ করবে। তারা ওখানে উল্লেখ করেছে 4 বছর পেরিফেরিতে থাকবে এরকম আগ্রহী তারা আবেদন করতে পারবে, তাহলে তারা ওই বিসিএস ইয়ের মতন করে তারা এখানে ঢোকাতে পারবে। আমাদের ডাক্তারের যে ঘাটতিটা আছে ক্রমান্বয়ে 5000 ডাক্তার আমরা নেওয়ার চেষ্টা করছি। একইভাবে আমার নার্সের সংকট আছে, সেই নার্সও আমরা নেওয়ার চেষ্টা করছি। এগুলো হয়ে গেলে আমরা আশা করবো যে আমাদের কিছুটা আমরা সাশ্রয় অবস্থার মধ্যে যেতে পারবো। আপনার কথাটা শুনতে পাচ্ছি না, আবার একটু বলুন। আমার 2টো কোশ্চেন। প্রথম কোশ্চেনটা হলো জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তাদের যে চোখ হারানো লাগছে, একটা জিনিস জানতে চাই, তাদের ট্রিটমেন্টের জন্য আপনারা দেশের বাইরে দিয়েছেন, এক্ষেত্রে জুলাই ফাউন্ডেশন চাপ করে ফেলেছেন। জুলাই ফাউন্ডেশনটা দিয়েছে, আহতদের কিছু টাকা দিয়েছে, তাদের নিজেদের খাওয়া দাওয়া নানান কাজের জন্য, ওইটার সাথে চিকিৎসার কোনো সম্পর্ক নাই। কিংবা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে যারা শহীদ হয়েছেন তাদেরকে যে 30 লাখ টাকা করে দিচ্ছেন, এটা ওই পরিবারেই পাচ্ছে, ওইটার সাথে চিকিৎসার কোনো সম্পর্ক নাই।
চিকিৎসার বিষয়টা সম্পূর্ণরূপে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয়। কাজেই তাদের বাইরে যাওয়ার পিছনে যে টাকাটা খরচ হয়েছে, বাংলাদেশে যে টাকাটা খরচ হয়েছে, অর্থাৎ হাসপাতালগুলোতে যে টাকা খরচ হয়েছে, সেটা হাসপাতাল বলতে পারবে কত টাকা তাদের পিছনে খরচ হয়। সাধারণত এটা ওনারা দুজনের কাছ থেকে শুনবেন। বিদেশে যে পাঠিয়েছি তার পিছনে আমরা 25 কোটি 37 লাখ টাকা 25 কোটি সরকারের প্রধান উপদেষ্টা ত্রাণ মন্ত্রণালয় থেকে পেয়েছিলাম। সেখানে আমাদের প্রায় 19.5 কোটি টাকা খরচ হয়েছে। বাকি টাকাটা আমরা আমাদের কাছে আছে, আরও যারা পাঠানো হবে তাদের পিছনে এই টাকাটা ব্যয় হবে। আর হাসপাতালের বলি আমার মনে হয় 2 জনে বলতে পারে, আর বাকি স্ব হাসপাতালেই বলতে পারে, সে তাহলে হিসাব আমার কাছে নেই। ওইভাবে তো আর বলা যাবে না স্যার, এটা তো এক্সিস্টিং ওনার কি আছে, নিয়মটা কি আছে সেটা বলে দেন, নিয়মটা বলে দেন। এভাবে আপনি কথাটা একদম রাইটই বলেছেন যে পিজিতে যে সমস্যাটা হয়েছিল সেটার ব্যাপারে আমি বলি। আমাদের কাছে আমরা যে স্বাস্থ্য কার্ডটা দিয়েছি, আমি আজকেই বললাম যে আমরা একটা নির্দেশনা দিচ্ছি, সেই নির্দেশনা এখনও যায় নাই। আমরা একটা নির্দেশনা দিচ্ছি, কার্ড আমরা পাঠিয়েছি। নির্দেশনার মধ্যে থাকবে, পরিষ্কার করেই থাকবে, তারা হাসপাতালে যে সুবিধা চিকিৎসা সুবিধা পাবে সেই ব্যাপারে বলা থাকবে। পিজিতে যেটা হয়েছিল, এখন স্বাস্থ্য কার্ড তো আমরা সবারই দিতে পারি না, কারণ স্বাস্থ্য কার্ড দিতে হলে তার নিজের ছবিটা অ্যাড করে দিতে হবে। অনেকেই ছবিটা অ্যাড করে দেয় নাই, যার অ্যাড করে দেয় নাই সে স্বাস্থ্য কার্ডটা পায় নাই। তো কাজেই তারা এখন যারা পায়নি তারা মনে করেছে এটা আমাকে মনে হয় দেওয়া হলো না, কাজে এখানে একটা ভুল বুঝাবুঝি। দ্বিতীয়ত একটা কথা বলি, আমাদের হাসপাতালগুলোতে এগুলো কিছু হয়ে গেছে, সেটা হলো যখন শুরুতেই যখন রোগীরা আসতে শুরু করলো, স্বাভাবিকভাবে আমাদের সাধারণ মানুষের মন তো ওদের প্রতি একটা সিম্পাথি আছেই। তারা আমাদের ছেলে, আমাদের সন্তান, তাদের এরকম কষ্টটা হয়েছে, তখন বিভিন্ন দাতা সংস্থা কিংবা বিভিন্ন ব্যক্তি বর্গ এসে সেখানে হাসপাতালে টাকা দিয়েছে, কে খাবার দিয়েছে, নানানভাবে যে যার যে ব্যাপার সাহায্য করেছে। তো কাজে এখন কেউ পেয়েছে কেউ পায় নাই, এটা নিয়ে আবার একটা অসন্তুষ্টি, ও পেলে আমি পেলাম না কেন। কিন্তু এই টাকা দেওয়াটা কিংবা এই দ্রব্য পাওয়াটা এটা তো মন্ত্রণালয়ের উপর নির্ভর করে, হাসপাতালের উপর ব্যক্তির যাকে পছন্দ তাকে দিয়েছে। কাজে এইগুলো মিলে কতগুলো ধোঁয়াশার সৃষ্টি হয়েছে, সেই কারণেই অসন্তুষ্টিগুলো হয়েছে। তো আমি আশা করি যে সামনের দিকে আমরা আজকে আরেকটা চিঠি দেওয়ার ফর্মুলেট করছি যে এখন থেকে ভবিষ্যতে হাসপাতালে কোনো ব্যক্তি গিয়ে কোনো টাকা পয়সা কোনো ব্যক্তিকে, কোনো আহতকে দিতে পারবে না। দিতে হলে হাসপাতালের যে নিয়ম বিধি আছে, সমাজ বিভাগের যে নিয়ম বিধি আছে, সেই নিয়ম বিধি মোতাবেক করতে পারবে। কারণ এতে এইভাবে যায় না তেনভাবে যখন যে যার ইচ্ছা সে ঢুকছে, তাতে যারা এখানে শুধু আহতরা ছাড়া আরও অন্যান্য রোগী আছে, তাদের অনেকের অপারেশন হয়েছে, তাদের আমাদের চিকিৎসাটা বিঘ্নিত হয়ে যাচ্ছে, তাদের ইনফেকশন হয়ে যাওয়ার একটা ঝুঁকি বেড়ে যাচ্ছে। তো যে কারণে এগুলো চিন্তা করে আমরা এগুলো বন্ধ করছি। তো ধন্যবাদ সবাইকে। ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম, আমাদের হাসপাতালগুলোতে সরকারের নির্দিষ্ট পরিমাণ যে যে ওষুধগুলো সাধারণত প্রেসক্রাইব করে, আপনি আগে যে বর্ণনাটা দিলেন এটাই ঠিক। কারণ সেই সময়ে কিছু কিছু ব্যক্তি নির্দেশ দিয়েছিল হাসপাতালে এদেরকে কেন ভর্তি করেছো, তাদেরকে এখান থেকে বিদায় করে দিতে হবে, এইগুলি যেমন সত্য। আবার অনেকে জীবনের ঝুঁকি নিয়ে তাদের চিকিৎসা দিয়েছেন ডাক্তাররা, নার্সরা, সেটাও সত্য। কাজে তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। তা এই যে যেটা আপনি বললেন, আমাদের হাসপাতালগুলোতে 100% ওষুধ থাকে না। কিছু ওষুধ থাকে যেগুলো নর্মালি দেওয়া হয়, সেগুলো থাকে, কিছু ওষুধ থাকে না। তাদের কাছে বলা আছে যদি তাদের এরকম ওষুধ ডাক্তার, আমাদের হাসপাতালের ডাক্তার যেটা প্রেসক্রাইব করবে, সেখানে যদি কোনো ওষুধ না থাকে তাহলে সে কিনে নিলে সেটা ভাউচার দিলে সেই টাকা আমরা ফেরত দিব, তাই তো খায়। এটাই হলো আমাদের নিয়ম, সে টাকা তো সে পেয়ে যাবে। তো আমরা এখন আশা করি শেষ করি, আপনাদের কষ্ট করে আসার জন্য শেষ। আমাদের আর এরপর আরেকটা কি আছে, আগামী সপ্তাহে আবার অনেক ধন্যবাদ সবাইকে। মেডিকেল কলেজের প্রশ্ন সেটা হচ্ছে যে বিগত সরকারের সময়ে জেলা জেলা মেডিকেল কলেজ করা হয়েছে, তথ্য আপনি পেয়েছেন। আমরা বন্ধ করার কথা বলিনি, আমরা বলেছি যেমন ধরেন দুটো, জাস্ট উদাহরণ হিসেবে বলছি, দুটো মেডিকেল কলেজের একটাতে 5 জন চিকিৎসক আছেন, টিচার আছেন, আরেকটাতে 3 জন চিকিৎসক আছেন। এও ভালো পড়াতে পারতেছে না, এও পড়াতে পারতেছে না। আমরা চাচ্ছি এটাকে ব্যালেন্স করতে। আপাতত টিচারগুলোকে একটা যেটা ভালো চলানো যাবে সেখানে দিয়ে ওইটাকে ঠিকঠাক করার পরে যখন পরিপূর্ণ ম্যান পাওয়ার দিতে পারবো, তারপর আমরা এটাকে চালু করবো। আপাতত এটাকে এইভাবে ম্যানেজ করা। যেমন ধরেন যার 4th ইয়ারে আছে কিংবা 5th ইয়ার, তার তো পরীক্ষা দিতে হবে। আমরা তো হাসপাতাল বন্ধ করছি না, আমরা শুধু মেডিকেল কলেজের কথা বলছি, মানহীন মেডিকেল কলেজের কথা বলছি, যেটাকে আমরা রিডিজাইন করবো,
রিঅ্যারেঞ্জ করব, কারণ আমার যেহেতু শিক্ষক স্বল্পতা আছে, আমার অ্যানাটমি টিচার নাই, তাহলে অ্যানাটমি তো বেসিক সাবজেক্ট, এই সাবজেক্ট যদি না পড়ে তাহলে সে কী জানবে? তাহলে আমি এই কলেজের অ্যানাটমি টিচার নাই, এই কলেজে অ্যানাটমির টিচার আছে, তাহলে যেখানে সবচেয়ে ভালো হবে সেখানে যদি নিয়ে যায় তারা সবাই অ্যানাটমিটা পড়তে পারবে। এরকম অনেকগুলো সাবজেক্ট আছে, বললাম বেসিক সাবজেক্ট, মেডিসিনের কথা বললাম, অনেকগুলো নাই আমাদের কাছে। এগুলোর জন্য আমাদেরকে সেভাবেই প্রস্তুত হয়ে আসতে হবে, সেটাই আমরা সমন্বয় করার কথা চিন্তা করছি, বন্ধ করার কথা বলি নাই। আবার যদি এই কথাও বলি, আমার মানহীন মেডিকেল কলেজ রেখে লাভটা কী হবে? সে কি ভালো ডাক্তার হবে? যদি ভালো ডাক্তার না হয় তাহলে সে কি আমাকে চিকিৎসা দিতে পারবে? পারবে না তো। তাহলে আমাদের মানের দিকে যেতেই হবে, সেটা যেভাবেই আমরা পারি না কেন। আমাদের সময়ের মধ্যে আমরা কতটুকু করতে পারবো জানি না, কিন্তু আমাদের ইচ্ছা থাকবে যাই কিছু হোক মানসম্মতভাবে হোক, যাতে আমাদের জনগণ সঠিক চিকিৎসাটা পায়। এই যে বলছেন আমরা বিদেশের উপরে যাচ্ছি, কেন যাচ্ছি? বিদেশে তো অনেকে দরজা এখন বন্ধ করে দিয়েছে, তো দরজা বন্ধ করে দিলে এখন আমরা চেষ্টা করছি, আমাদের কিডনি রোগ, ডায়ালিসিস হয়, আমাদের কিডনি ট্রান্সপ্লান্ট করতে অনেক সমস্যা, কাজে নিয়মকানুনগুলোকে কোনোভাবে একটু সামঞ্জস্য করে একটু বেটার করে যাতে এই দেশেই চিকিৎসার সুবিধাটা বেশি দেওয়া যায়, তার জন্য আমরা একটা ব্যবস্থা করার চেষ্টা করছি, সেটা আলোচনার মধ্যে আছে, নিয়মকানুনগুলি তৈরি হচ্ছে। যেমন আমাদের এখানে লিভার ট্রান্সপ্লান্ট হয় না বললেই চলে, একবার চেষ্টা করা হয়েছিল বারডেমে, আরেকবার চেষ্টা করা হয়েছিল পিজিতে, সেটা খুব বেশি সাকসেসফুল হয় না। এখন সেটাকে যাতে আমাদের রোগীকে বাইরে দিতে না হয়, তার জন্য যে ট্রেনিং দিতে হয়, তার জন্য যে সরঞ্জাম লাগে, সেগুলি আমরা আমাদের এখানে করার চেষ্টা করছি, চিন্তা করছি। ঠিক একইভাবে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট একসময় ঢাকা মেডিকেলে হতো, সেই টিচার চলে যাওয়ার পরে, সেই ডাক্তার চলে যাওয়ার পরে আর বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হয় না, এখন সিএমএইচে কিছু কিছু হয়। কাজে আমরা ওইটার উপরে এখন জোর দিচ্ছি, যাতে আমাদের ডাক্তারদেরকে ট্রেনিং দিয়ে আমাদের ফ্যাসিলিটিসগুলি আমরা ডেভেলপ করে যাতে বাইরে আমাদের আর পাঠাতে না হয়, এইটুকু হইল আমাদের চেষ্টা। ধন্যবাদ সবাইকে।